আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বেসিক ম্যাথমেটিক্স মৌলিক গণিত ক্লাসে। আমি মোহাম্মদ তুহিন রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল কনসেপ্টস অফ সেট, অর্থাৎ সেটের ধারণাসমূহ। এই অধ্যায়ের আলোচনা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে শুনবে। আলোচনার শুরুতেই আমরা সেট কি সে সম্পর্কে একটু জেনে নেব। আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে অহরহ এই সেট শব্দটি ব্যবহার করে থাকি। টি সেট, গ্লাসের সেট, বইয়ের সেট, ডিনার সেট, এমন অনেক 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 ক্ষেত্রে আমরা এই সেট শব্দটি ব্যবহার করি। সেট তত্ত্বের আলোচনায় আমরা যে সেট নিয়ে আলোচনা করব, এটা মূলত দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমাদের সেটের গাণিতিক রূপায়ণ। সেটের ধারণাটি সর্বপ্রথম দিয়েছিলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। পরবর্তীতে ওয়েলার এবং জন ভেন ওনারা চিত্রের সাহায্যে সেটকে উপস্থাপন করেছেন। সেট বর্তমানে গণিতশাস্ত্রের বাইরেও বাণিজ্য, অর্থনীতি, সমাজবিজ্ঞানে এর প্রয়োগ রয়েছে। সেট বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণভাবে মনে করি যে কোনো কিছুর সংগ্রহ, কালেকশন, একটা গ্রুপ, সেটাকে আমরা সেট বলে থাকি। প্রকৃতপক্ষে সেটের সংজ্ঞাটি হল সুসংজ্ঞায়িত এবং সুস্পষ্টভাবে পৃথক বস্তুসমূহের সমাহারকে বলা হয় সেট। আবার বলছি, সুসংজ্ঞায়িত এবং সুস্পষ্টভাবে পৃথক বস্তুসমূহের সমাহারকে বলা হয় সেট। ইংলিশে ডেফিনেশনটা দেওয়া হয় এইভাবে: A set is a well-defined collection of distinct objects. A set is a well-defined collection of distinct objects. এখন কথা হলো, সেটের ধারণা স্বচ্ছ করার জন্য আমাদেরকে প্রথমেই এই সংজ্ঞাটি ভালো করে বুঝে নিতে হবে। মনে হয় যে এক লাইনের একটি সংজ্ঞা 1 মিনিট লাগে মেমোরাইজ করতে। কথা ঠিকই আছে, কিন্তু সংজ্ঞা শুধু মেমোরাইজ করলে হবে না, এই সংজ্ঞাটা বুঝতে হবে। দেখি সংজ্ঞাটি আমরা বোঝার চেষ্টা করি। এখানে কি বলেছি আমি? সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত, যাকে ইংলিশে বলি আমরা ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞায়িত। এই সুসংজ্ঞায়িত বা ওয়েল ডিফাইন্ড দ্বারা আসলে কি বোঝানো হলো, এটা আমাদেরকে জানতে হবে। বলা হয়েছে সুস্পষ্টভাবে পৃথক। সুস্পষ্টভাবে পৃথক, ইংলিশে যেটাকে আমরা বলেছি ডিস্টিংক্ট। এই ডিস্টিংক্ট মানে হলো স্বতন্ত্র বা সুস্পষ্টভাবে পৃথক। এই ডিস্টিংক্ট বা সুস্পষ্টভাবে পৃথক বলতে কি বোঝানো হয়েছে? অবজেক্ট বা বস্তু, বস্তু বলতে কি বোঝানো হচ্ছে? আর সংগ্রহ বা কালেকশন, এটা আমরা বুঝি। দেখো, অবজেক্ট বা বস্তু সম্পর্কে প্রথমে একটু বলে নিই। আমাদের দৈনন্দিন জীবনে বস্তু বলতে আমরা যেভাবে বুঝি, ম্যাথমেটিক্সের বস্তু বা অবজেক্ট ঠিক সেভাবে নয়। ম্যাথমেটিক্সে অবজেক্ট বলতে বোঝায় যে কোনো কিছুকে যদি সংজ্ঞায়িত করা যায়, যে কোনো কিছুকে যদি আমরা ডিফাইন করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি, তাকেই আমরা অবজেক্ট বলে থাকি। তাহলে প্রশ্ন জাগে, সংজ্ঞায়িত কিভাবে করা হয়? অর্থাৎ সংজ্ঞার আবার সংজ্ঞা আমাদেরকে জানতে হচ্ছে। কোনো কিছুকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে যেটা করা হয়, যে নির্দিষ্ট বৈশিষ্ট্য ব্যতিরেকে কোনো কিছুকে আইডেন্টিফাই করা যায় না। আবার বলছি, যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য সমূহ ব্যতিরেকে কোনো কিছুকে
চিহ্নিত করা যায় না, আইডেন্টিফাই করা যায় না, ওই বৈশিষ্ট্য সমূহকে নিয়েই হলো সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞার মাঝে ওই বৈশিষ্ট্যগুলোই থাকে, ওই বৈশিষ্ট্যগুলোকে নিয়েই হলো কোনো কিছুর সংজ্ঞা, যা দিয়ে আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করি, চিহ্নিত করি। এভাবে কোনো কিছুকে যদি সংজ্ঞায়িত করতে পারি তাকে ম্যাথমেটিক্সে বলা হয় অবজেক্ট। আর সুসংজ্ঞায়িত বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝানো হয়েছে, যদি এই সংজ্ঞাটা সবার কাছে সেম থাকে, একই রকম থাকে, অর্থাৎ সংজ্ঞা যদি ম্যান টু ম্যান ভ্যারি না করে। কথা দ্বারা কি বোঝানো হচ্ছে, একটা সংজ্ঞায় কোনো কিছুর একটা সংজ্ঞায় যে বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে, ওই বৈশিষ্ট্যগুলো যদি নির্দিষ্ট থাকে, সুনির্দিষ্টভাবে যদি বৈশিষ্ট্যগুলো উল্লেখ থাকে এবং সকলের কাছে যদি ওই সেম বৈশিষ্ট্যের ভিত্তিতেই তারা সংজ্ঞায়িত করে, সবার কাছে যদি সংজ্ঞা সেম হয়, তখন তাকে আমরা বলবো ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞায়িত। আর সুস্পষ্টভাবে পৃথক বস্তু দিয়ে কি বোঝানো হলো, অর্থাৎ ডিস্টিংক্ট দিয়ে কি বোঝানো হয়েছে, যে এই যে বস্তুসমূহের সমাহারের কথা বলছি, এক্ষেত্রে একটি বস্তু অন্য একটি বস্তুর সমান হবে না, একটা উপাদান অন্য একটা উপাদানের সমান হবে না, সুস্পষ্টভাবে পৃথক হবে। এমনটি যদি হয় তখন আমরা বলি যে হ্যাঁ, এটা একটি সেট। এই বিষয়টি আমরা উদাহরণ দিয়ে আমরা বিস্তারিত এখানে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি, দেখো তোমরা। আমি বললাম যে ডেজ অফ এ উইক, অর্থাৎ সপ্তাহের দিনগুলি, সপ্তাহের দিনগুলি, সপ্তাহের দিনগুলিকে নিয়ে একটি সেট করা যাবে কিনা। একটা সপ্তাহে কয়টা দিন? 7টা দিন। এই 7টা দিন কি কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখানে 7টি নাম আমরা দেখতে পাচ্ছি। এই 7টা দিনের জন্য 7টি নামের একটা সমাহার বা কালেকশন আমরা দেখতে পাচ্ছি, এবং 7টাই সুস্পষ্টভাবে পৃথক। তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় এটা তো অবজেক্ট বা বস্তু, তার 7টা বস্তুর সমাহার বা সংগ্রহ দেখতে পেলাম, এবং এটা কিন্তু সুসংজ্ঞায়িত, ওয়েল ডিফাইন্ড। কিভাবে ওয়েল ডিফাইন্ড? ওই যে আমি বলেছিলাম যে ডেফিনেশন বা সংজ্ঞাটা সবার কাছে যে সেম হয়। আমি যে 7টা দিনের কথা বলেছি, সপ্তাহের দিনগুলি বলতে যে 7টা দিনকে আমি বুঝছি, প্রত্যেকেই এই 7টা দিনকেই বুঝবে, তাই এটাকে আমরা বলি সুসংজ্ঞায়িত। যেহেতু সুসংজ্ঞায়িত, তাহলে এটাকে আমরা বলতে পারি একটি সেট। তাহলে দুইটা বৈশিষ্ট্য ফিল আপ করলে, একটি হচ্ছে ওয়েল ডিফাইন্ড, অন্যটি হলো কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে সপ্তাহের দিনগুলি একটি সেট। আমি যদি বলি 5টি বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যা আমরা সবাই বুঝি, ওয়ার্ড নাম্বার বলি ইংরেজিতে, বাংলায় বলি বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9, এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো 5টি বিজোড় সংখ্যার সেটের কথা যদি বলা হয়, 5টা সুস্পষ্টভাবে পৃথক
মান বা পৃথক উপাদান হয়তো আমরা পাবো, হয়তো পাবো নয়, পাবো। 5টা সুস্পষ্টভাবে পৃথক উপাদান পাওয়া যাবে 5টি বিজোড় সংখ্যার সেটের ক্ষেত্রে। কিন্তু এই 5টি বিজোড় সংখ্যার সংগ্রহকে আমরা সুসংজ্ঞায়িত বলতে পারি না। কেন পারি না? কারণ হলো 5টি বিজোড় সংখ্যা বলতে আমি হয়তো 1, 3, 5, 7, 9 এই 5টি সংখ্যাকে বুঝলাম, বা এই 5টি সংখ্যার সংগ্রহ আমার কাছে আছে। অন্য কেউ হয়তো 9, 11, 13, 15, 17 এই 5টি সংখ্যা নিল। অন্য কেউ হয়তো অন্য 5টি বিজোড় সংখ্যা নিল। তার মানে সবার কাছে এই 5টি বিজোড় সংখ্যার সংজ্ঞাটি কিন্তু একরকম হচ্ছে না। আর যেহেতু সবার কাছে একরকম হচ্ছে না, তাই এটাকে সুসংজ্ঞায়িত বলা যাবে না। সুসংজ্ঞায়িত বা ওয়েল ডিফাইন্ড তখনই হবে যখন ডেফিনেশনটা সবার কাছে সেম হবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে না, ভিন্ন রকম হবে না, সবাই একইভাবে বুঝবে, তখন তাকে বলে ওয়েল ডিফাইন্ড। তাহলে যেহেতু এটা ওয়েল ডিফাইন্ড নয়, 5টি বিজোড় সংখ্যার সংগ্রহ, সো এটাকে সেট বলা যাবে না। এটা যেহেতু ওয়েল ডিফাইন্ড নয়, তাই 5টি বিজোড় সংখ্যা, 5টি বিজোড় সংখ্যা এটাকে সেট বলা যায় না। কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট ঠিক আছে, কিন্তু ওয়েল ডিফাইন্ড না, সুসংজ্ঞায়িত নয়, তাই এটা সেট হবে না। All vowels of English alphabet, ইংরেজি বর্ণমালার সবগুলি স্বরবর্ণের সেট। ইংরেজি বর্ণমালার সবগুলি স্বরবর্ণের সেট, ভাওয়েল। এটা সেট হবে কিনা? ভাওয়েল বলতে আমরা কি জানি? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। এখানে 5টি সুস্পষ্ট পৃথক উপাদানের সংগ্রহ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটাকে আমরা বলছি কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, বা সুস্পষ্টভাবে পৃথক বস্তুসমূহের সমাহার। এখানে কিন্তু সেটা হয়েছে। এখন দেখবো এটা ওয়েল ডিফাইন্ড কিনা, সুসংজ্ঞায়িত কিনা। ইংরেজি বর্ণমালার ভাওয়েলের কথা বললে, অর্থাৎ স্বরবর্ণের কথা বলা হলে, প্রত্যেকটা মানুষই এই 5টি বর্ণকেই, এই 5টি লেটারকেই বোঝে, এ ই আই ও ইউ। অর্থাৎ এই ডেফিনেশনটা সবার কাছে সেম। আর যেহেতু সবার কাছে সেম ডেফিনেশন, তাই এটাকে আমরা বলতে পারি ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ সুসংজ্ঞায়িত। তাহলে কি দেখা যাচ্ছে? all vowels of English alphabet, এটা একটা সেট। কেন? এটা সুসংজ্ঞায়িত, ওয়েল ডিফাইন্ড, একই সাথে এটা কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, অর্থাৎ সুস্পষ্টভাবে পৃথক বস্তুসমূহের সমাহার। তাহলে এটা একটা সেট। এমন অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমি কেবল যে উদাহরণটি দিয়েছিলাম বিজোড় সংখ্যার, 5টি বিজোড় সংখ্যার সেট, তোমরা দেখেছো যে 5টি বিজোড় সংখ্যার নিয়ে সেট হয় না। কেন হয় না? ওটা ছিল 5টি উপাদানের সমাহার ছিল, কিন্তু ওটা সুসংজ্ঞায়িত ছিল না। দেখো, এখানেই যদি বলা হয় যে 10-এর চেয়ে কম মানের 5টি বিজোড় সংখ্যার সেট, তাহলে কিন্তু ওটাকে সেট বলা যায়। কেন?
1 3 5 7 9 আমি যখন বলবো 10-এর চেয়ে কম মানের 5টি বিজোড় সংখ্যার সেট, তখন প্রত্যেকেই কিন্তু এই 5টি উপাদানকেই তার সেটের উপাদান হিসেবে নিবে। 10-এর চেয়ে কম মানের বা 10-এর চেয়ে কম মানের 5টি উপাদানের সেট বললে এই 5টি মানকেই বুঝবে। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? 5টি সুস্পষ্টভাবে পৃথক উপাদান, অর্থাৎ কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, একই সাথে একটা ওয়েল ডিফাইন্ড, সুসংজ্ঞায়িত, কারণ প্রত্যেকেই এই 5টি উপাদানকেই তার সেটের মধ্যে রাখবে। কিন্তু যদি আমি শুধু বলি যে 5টি বিজোড় সংখ্যার সেট, তাহলে এটা সুসংজ্ঞায়িত হয় না। এমনি করে যদি বলি রংধনুর রঙগুলি, আমরা সবাই জানি যে রংধনুতে কয়টা রং থাকে? 7টা রং থাকে, এবং এই 7টা রঙের 7টা ভিন্ন ভিন্ন নাম। তাহলে এখানে 7টা উপাদানের সমাহার দেখতে পাচ্ছি। একই সাথে রংধনুর এই 7টি রঙের সংজ্ঞা সবার কাছে একই রকম। এই 7টা উপাদানের বাইরে অন্য কেউ আর ভিন্নভাবে কিছু বলবে না, তাহলে এটা সুসংজ্ঞায়িত। তাহলে রংধনুর 7টি রঙের একটি সেট হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেটের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। তাহলে আবার একটু স্মরণ করিয়ে দিই, সেট হতে হলে কি হতে হবে? সুসংজ্ঞায়িত, ইংলিশে বললে ওয়েল ডিফাইন্ড, এবং সুস্পষ্টভাবে পৃথক বস্তুসমূহের সমাহার, যেটাকে আমরা ইংলিশে বলেছি কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে সুস্পষ্টভাবে পৃথক বস্তুসমূহের সমাহারকে সেট বলবো যদি সেটা সুসংজ্ঞায়িত হয়। সুসংজ্ঞায়িত বলতে কি বোঝায়? যদি ওই সংজ্ঞাটা সবার কাছে সেম হয়, একই রকম হয়। যেমন বলা হলো যে বাংলাদেশের 5 জন বিখ্যাত ক্রিকেটার, তাহলে 5 জন বিখ্যাত ক্রিকেটার বলা হলে 5টি সুস্পষ্ট ভিন্ন নামের সমাহার হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু 5 জন বিখ্যাত বাংলাদেশি ক্রিকেটারের সংজ্ঞা কিন্তু সবার কাছে একই রকম হবে না। আমার কাছে যে 5টি নাম, হয়তো 5টা বেস্ট ক্রিকেটারের নামের মাঝে যে 5টি নাম আসবে, অন্য কারো কাছে 5 জন বেস্ট ক্রিকেটারের তালিকায় হয়তো সেই 5টি নামই না থাকতে পারে। তাই 5 জন বেস্ট ক্রিকেটারের, 5 জন বাংলাদেশি বেস্ট ক্রিকেটারের একটি সেট হয় না। কেন হয় না? এটা সুসংজ্ঞায়িত নয়। আমরা এখন দেখব যে সেটকে কিভাবে উপস্থাপন করা হয়, প্রেজেন্টেশন অফ সেট। দেখো, সেটের সংজ্ঞা তো আমরা বুঝলাম, সেটের একটা নাম থাকতে হয়। আমরা একটা উদাহরণ প্রথমে দেখি। উদাহরণটা সামনে থাকলে বুঝতে পারবে যে সেটের বৈশিষ্ট্য কি কি। 1 2 3 4 5, লক্ষ্য করো। বৈশিষ্ট্যগুলি মনে রাখার চেয়ে উদাহরণটা চোখের সামনে থাকলে এখান থেকেই বৈশিষ্ট্যটা আমরা বলতে পারবো। সেটের একটি নাম থাকবে, সেটের একটি নাম থাকবে। যেমন এখানে বলছি এ সেট, এক্ষেত্রে বলি এই নামটি সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটারে, ইংরেজি বড় হাতের অক্ষরে সেটকে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে কি বুঝলাম? সেটকে ইংরেজি ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়ে থাকে।
সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। কিসের মধ্যে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা বাংলা দ্বিতীয় বন্ধনী, যেটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা এটা সেটের উপাদানগুলি থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে। সেটের উপাদানগুলিকে কমা চিহ্ন দিয়ে সেপারেট রাখতে হবে, পৃথক রাখতে হবে। প্রত্যেকটা উপাদানের পরে কমা চিহ্ন দিতে হবে, শেষটার পরে দিতে হয় না। প্রত্যেকটা উপাদানের পরে আমরা কি চিহ্ন দিয়েছি? কমা চিহ্ন দিয়েছি। এটা দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো? সেটকে ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। উপাদানগুলিকে কমা চিহ্ন দিয়ে পৃথক রাখা হয়। কমা চিহ্ন দিয়ে পৃথক রাখা হয়। আর সেটের উপাদানগুলির মাঝে কোনো ডুপ্লিকেট থাকবে না। এই কথার মানে হচ্ছে, আমি সংজ্ঞার মাঝেই বুঝিয়েছি যে ডিস্টিংক্ট বলেছিলাম, সুস্পষ্টভাবে পৃথক। অর্থাৎ একই উপাদান একাধিকবার থাকবে না। একই উপাদান একাধিকবার থাকবে না। যেমন এখানে বলেছে 1 2 3 4 5, এর যদি বলা হতো 1, 2 2 3 4 5, নো, এমন নয়। এমন যদি ডুপ্লিকেট থাকে বাদ দিয়ে দিতে হবে একটা। এখানে 2টা 2 দেখতে পাচ্ছি, একটা বাদ যাবে। সেটকে দুইটা পদ্ধতিতে উপস্থাপন করা হয়ে থাকে। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর অন্যটি হলো বর্ণনামূলক পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হলো সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে সেটের প্রত্যেকটা উপাদানকে উল্লেখ করে কমা চিহ্ন দ্বারা তাদেরকে পৃথক করে যদি তুলে ধরা হয়, তখন ওই সেটটাকে আমরা বলি যেটি তালিকা পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। সেট উপস্থাপনের যে পদ্ধতিতে উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে তুলে ধরা হয়, ওই পদ্ধতিটি হলো তালিকা পদ্ধতি। তাহলে আমি আবারও বলছি, কোন সেটের প্রত্যেকটা উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কমা চিহ্ন দ্বারা পৃথক করে উপস্থাপন করা হলে ওই পদ্ধতিকে আমরা বলি তালিকা পদ্ধতি। যেমন 1 2 3 4 5, দেখো কি করা হয়েছে এখানে? সেটের প্রত্যেকটা উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা চিহ্ন দ্বারা পৃথক করে করে কি করা হয়েছে? উপস্থাপন করা হয়েছে। এই পদ্ধতিটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির আরো বিকল্প নাম রয়েছে। এটাকে টেবুলার মেথড বলা হয়, লিস্টিং মেথড বলা হয়, রোস্টার মেথড বলা হয়, ইনিউমারেশন, টেবুলার, লিস্টিং, রোস্টার, ইনিউমারেশন মেথড। বিকল্প নামগুলো তোমরা জানবে।
বিকল্প নামগুলো আমাদেরকে জানতে হবে। কখন কোন নামে উপস্থাপন করা হয় এটা তো আমরা জানি না, তাই বিকল্প নামগুলো জানা প্রয়োজন। তাহলে কি দেখলাম আমরা? টেবুলার মেথড অথবা লিস্টিং মেথড অথবা রোস্টার মেথড বা ইনিউমারেশন মেথড, বাংলায় বলি আমরা তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিটি কি? সেট উপস্থাপনের ক্ষেত্রে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা চিহ্ন দ্বারা পৃথক করে করে উপস্থাপন করা হয় সেটা হলো তালিকা পদ্ধতি। আর বর্ণনামূলক পদ্ধতি কি? বর্ণনামূলক পদ্ধতি, এটার বিকল্প নামগুলি হচ্ছে সেট বিল্ডার, সেট বিল্ডার মেথড, রুল মেথড, ডিসক্রিপশন মেথড, সিলেক্টর মেথড। কি হলো? সেট বিল্ডার মেথড, রুল মেথড, ডিসক্রিপশন মেথড বা সিলেক্টর মেথড, যাকে বাংলায় বলছি আমরা বর্ণনামূলক পদ্ধতি। এটা কি? এই পদ্ধতিতে কি করা হয়, কিভাবে উপস্থাপন করা হয়? তালিকা পদ্ধতিতে আমরা বলেছিলাম যে সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা চিহ্ন দ্বারা পৃথক করে করে উপস্থাপন করা হয়। আর বর্ণনামূলক পদ্ধতিতে সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুলে ধরা হয় না, তবে এখানে যেটা করা হয় তা হলো উপাদানগুলির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে তুলে ধরা হয়। তাহলে সেট উপস্থাপনের ক্ষেত্রে যে পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের উপাদানসমূহকে তুলে না ধরে উপাদানসমূহের বৈশিষ্ট্যকে উল্লেখ করা হয় সেই পদ্ধতিকে বলা হয় বর্ণনামূলক পদ্ধতি। যেমন যেমন আমি বলেছি যে ধরো a ইকুয়াল টু 1 3 5 7 9, এটা একটা সেট। কোন পদ্ধতি দেওয়া আছে? এটা তালিকা পদ্ধতিতে। যদি এটাকে আমি বর্ণনামূলক পদ্ধতিতে উপস্থাপন করি তাহলে কি হয় দেখো, a ইকুয়াল টু, এখন কি করব? এই উপাদানগুলোকে হুবহু এখানে তুলে ধরবো না, উপাদানের বৈশিষ্ট্যকে তুলে ধরবো। কিভাবে তুলে ধরা হয়? আমি উপাদানকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করলাম, ধরি সেটা x, a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু x দিয়ে, এখন এই x এর বৈশিষ্ট্যটা কি হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। x বিজোড় সংখ্যা এবং x less than 10। কি করলাম? a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করছি? x, যেখানে বা যেন, এই যে উলম্ব রেখাটি দেখছো এটা দিয়ে বোঝায় সাচ দ্যাট, মানে যেখানে বা যেন x বিজোড় সংখ্যা এবং x লেস দেন 10। তাহলে x কি হবে? xটা বিজোড় সংখ্যা হবে এবং তার মান হবে 10-এর কম। তাহলে কি হচ্ছে? 1 3 5 7 9, এই সেটটাকেই কিন্তু আমরা উপস্থাপন করেছি, কিন্তু এখন
তালিকা পদ্ধতিতে করিনি। কোন পদ্ধতিতে করেছি? বর্ণনামূলক পদ্ধতিতে করেছি। আর বর্ণনামূলক পদ্ধতিতে উপস্থাপন করার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যেভাবে উপস্থাপন করা হয় সেটা হলো উপাদানগুলিকে একটি প্রতীক দিয়ে প্রথমে বোঝানো হয়, দেন ওই প্রতীকের ব্যাখ্যা দেওয়া হয় যে ওই প্রতীক দিয়ে কি বোঝানো হচ্ছে বা ওই প্রতীকের বৈশিষ্ট্যটা কি হবে সেটা উল্লেখ করা হয়। এখানে যেটা করা হয় তা হলো প্রতীক আমি দিয়েছি এক্স, এক্সের পরে এইভাবে উলম্ব রেখা দেওয়া হয়। আবার অনেক সময় এখানে ক্লোন চিহ্ন দেওয়া হয়। এই ক্লোন চিহ্ন দেওয়া, এই ক্লোন এটা এখানে বোঝায় যে সাস দ্যাট এর মানেই হল যেন বাংলায় লিখি যেন বা যেখানে। তাহলে এ ইকুয়াল টু এক্স, যেখানে বা যেন এক্স হলো বেজোড় সংখ্যা এবং 10-এর চেয়ে কম, মানে 10-এর চেয়ে কম মানের বেজোড় সংখ্যাগুলি। তাহলে কি হচ্ছে 1 3 5 7 9। কিন্তু এখানে আমরা এই উপাদানগুলিকে হুবহু তুলে ধরিনি, বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এই হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমন আরো অসংখ্য উদাহরণ আছে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। বলা হলো x ইকুয়াল টু x নয়, a ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। এটা একটা সেট। কিভাবে বুঝলাম এটা একটা সেট? এখানে এটা যে একটা সেট এটা বোঝা যাচ্ছে এর মাঝেও দেখো সুস্পষ্টভাবে পৃথক কিছু উপাদান রয়েছে। 7টি উপাদান আছে এবং এই উপাদানগুলোকে কিন্তু সংজ্ঞায়িতও করা যায় এবং এটা সুসংজ্ঞায়িত। আমি এখন আর সেদিকে যাচ্ছি না, ওটা আমরা শিখেছি। এখানে আমরা তালিকা পদ্ধতিতে এই সেটকে উপস্থাপন করেছি। এই সেটটিকেই যদি বলা হয় বর্ণনামূলক পদ্ধতিতে উপস্থাপন করো, কি করা যেতে পারে? a ইকুয়াল টু এক্স, যেখানে এখানে ক্লোন চিহ্নও দেওয়া যায় অথবা উলম্ব রেখা এমন একটা টান এটাও দেওয়া যায়। যা হোক, 1 2 3 4 5 6 7। এখানে আমি যদি বলি এক্স স্বাভাবিক সংখ্যা, কমা দিয়ে আবার লিখে দিলাম এক্স লেস দেন 8, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এক্স স্বাভাবিক সংখ্যা, একই সাথে আর একটা দুইটা বৈশিষ্ট্য বলছে। এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে আর এক্স এর মান হবে 8-এর চেয়ে কম। তাহলে 8-এর চেয়ে কম স্বাভাবিক সংখ্যাগুলি কি? ন্যাচারাল নাম্বার, ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার। 1 2 3 4 5 6 7। এক্ষেত্রে একটু বলে রাখি তোমাদের, এখন আমরা যদি স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাই না বুঝি, স্বাভাবিক সংখ্যাকে না চিনি, সেক্ষেত্রে আমাদের সেট উপস্থাপন করা কিন্তু কঠিন হয়ে যাবে। শুধু যে স্বাভাবিক সংখ্যা দিবে এমন তো নয়, এমন আরও অনেক কিছু রয়েছে। যদিও এ বিষয়ে আমরা অন্য একটি অধ্যায় রয়েছে নাম্বার সিস্টেম, ওই অধ্যায়ে আলোচনা করব। আর এছাড়া তোমরা এর আগে যে বিভিন্ন ক্লাস পাশ করে এসেছো সেখান থেকে শিখে আসার কথা। তারপরেও আমরা অন্য অধ্যায়ে নাম্বার সিস্টেমের মাঝে এগুলো আলোচনা করব, যে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, কেমন? ওকে, তাহলে শুধু এক্ষেত্রে বলে রাখি, আবার একটু স্মরণ করিয়ে দিই। স্বাভাবিক সংখ্যা আশা করি তোমরা জানো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে শূন্যের চেয়ে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। পজিটিভ ইন্টিজার্স হচ্ছে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে এখানে কি হলো? 8-এর চেয়ে ছোট, আবার একই সাথে বলছে স্বাভাবিক সংখ্যা।
তো 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি? 1, 2, 3, 4, 5, 6, 7। তো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে, আর এখানে বর্ণনামূলক পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তাহলে কি কি শিখলাম? সেট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সেটের সংজ্ঞাটা শিখেছি। আমরা সেটের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য দেখেছি। কি সেটকে ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, সেটের উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়, প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে সেপারেট রাখা হয়, কমা চিহ্ন দিয়ে সেপারেট রাখা হয়, আর একই মান রিপিট করা যাবে না, অর্থাৎ ডুপ্লিকেট থাকবে না, একবার থাকবে, প্রত্যেকটা মান একবার করে থাকবে, একাধিকবার থাকবে না। এছাড়া একটু বলে রাখি, যদি প্রতীক দিয়ে কখনো আমাদেরকে উপাদানকে প্রকাশ করতে হয়, সেটা সাধারণত স্মল লেটার দিয়ে করা হয়। আমরা সেটকে যেমন ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে নামকরণ করেছি, যদি কখনো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে প্রতীক দিয়ে প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়, এ বি সি এরকম ছোট ছোট স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়, এটা জেনে রাখবে। আচ্ছা, আর শিখেছি কি সেটের উপস্থাপন বা প্রেজেন্টেশন প্রধানত দুইটা পদ্ধতিতে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে লিস্টিং মেথড বা তালিকা পদ্ধতি, আর অন্যটি হলো বর্ণনামূলক মেথড বা বর্ণনামূলক পদ্ধতি বা ডিসক্রিপশন মেথড বা সিলেক্টর মেথড। এরকম আরো বিকল্প নামগুলি আছে, সেগুলো আমি এর আগে বলেছি, তোমরা এটা মনে রাখবে। আমরা এই সেটের ধারণাসমূহকে যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করব, তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে শুনলে আশা করি সেটের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরম করুণাময় সকলকে সুস্থ রাখেন এই কামনা করে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।